হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি পিরোজপুরে আছি বন্ধুরা। এখান থেকে আমি যাব হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রতিষ্ঠান, খুবই জনপ্রিয়, সেটা হলো শ্রীগুরু কেন্দ্রীয় মন্দির, বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির। এটা হলো কাউখালীতে। সেই কাউখালীতে যাব এখন এবং আপনাদের সেখানকার আত্মবাত্য বিষয়ে একটু তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিওতে সাথেই থাকবেন বন্ধুরা। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমি ছিলাম বেকুটিয়া এলাকায়, পিরোজপুরের বেকুটিয়া এলাকায়। তো বেকুটিয়া ব্রিজটি পার হয়ে আমার কাউখালী যেতে হবে। তো এই বেকুটিয়া ব্রিজটি নিয়ে আমি এর আগেও একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই ব্রিজটির ব্যাপারে খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা। তো আমি বেকুটিয়া ব্রিজটি পার হচ্ছি এখন। মূলত আমাদের বরিশালে আঞ্চলিক ভাষায় বেকুটিয়া বলে, আসলে বেকুটিয়া এটা হলো অষ্টম বাংলাদেশ চীনমৈত্রী সেতু। তো আমি ব্রিজটি পার হয়ে আমার গন্তব্যে চলে আসছি। এই যে স্টেশনটি দেখছেন, এই স্টেশনে আমি অটো থেকে নেমে গেলাম। এই স্টেশনটির নাম হলো শিয়ালকাঠি। এটা সোজা চলে গেছে বরিশালের দিকে চৌমাথা। আর এই যে অটোটি দেখছেন, এটা বাঁ থেকে ডানে, ওই রুটটি হলো ভান্ডারিয়া গেছে, ভান্ডারিয়ার দিকে। আর আমি যাব এই রুটে, এই রোডের ভিতরে আমি ঢুকবো। এখান থেকে কাউখালী সেখানে যাব। তো আমি অটোতে উঠে গেলাম। অটোতে উঠে আপনাদের এই যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলি আপনাদের দেখানোর একটু চেষ্টা করতেছি। এখানে রোডটি দেখুন, কতগুলি বাঁক নিতেছে, অনেকগুলি মোড় এই রোডটিতে, একবার ডানে একবার বাঁয়ে, এভাবে শুধু মোড় আর মোড়। তো প্রাকৃতিক সৌন্দর্য সবারই ভালো লাগে বন্ধুরা, তাই আমি গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা এভাবে আসলে এই সমস্ত রোড থেকে কিন্তু সবারই যাতায়াত করতে খুবই ভালো লাগে। অটো কিংবা পায়ে হেঁটে কিন্তু চলাফেরা করতে অনেক ভালো লাগে, বিশেষ করে বিকেলবেলা। কিন্তু দূরত্ব অনেক, তাই আমি অটোতে করে যাচ্ছি। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখেন বন্ধুরা, এই একটা রোড, কিন্তু আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই, কিন্তু অনেক দূরে দূরে একটা দুটো বাড়ি দেখা যায়। অবশ্য আমাদের এলাকায় যদি এভাবে একটা রোড থাকতো তাহলে দেখা যেত রোডের দুই সাইডে অনেক বাড়িঘর উঠে যেত। দূরে দূরে দেখা যায় দুই একটা বাড়িঘর। দেখুন রোডটি কত সুন্দর। আমরা এখন সিরাপাড়া যে একটা স্টেশন আছে, সেই স্টেশনের কাছাকাছি চলে এসেছি অলরেডি। তো চিরাপাড়া হয়ে আরও কিছুটা দূর সামনে যেতে হবে। যে এটা হলো চিরাপাড়া। এখানে চিরাপাড়া যে স্টেশনটা, হ্যাঁ চিরাপাড়া স্টেশনটা, আসলে এটা নাম হলো কেন? এখানে কি চিরা তৈরি করতে বেশি এক সময় নাকি ছিল এরকমের আর একটা কার্যক্রমের পরিপ্রেক্ষিতেই তো চিরাপাড়া আসলে নাম হয়েছে। হ্যাঁ, এখানে আগে চিরা আর কি আপনার করতো বেশি। আচ্ছা, বানাই দূরে দূরে এই করতো, বিক্রি করতো, যার কারণে বললাম যে এই থেকে চিরা পাবো। বাসেরটা কাউখালী বাস স্ট্যান্ড, এই সেক্টর থেকে আসতে নৈকাঠি থেকে। আর আমরা এদিক থেকে আসছি, এটা হলো চিরাপাড়া থেকে। হ্যাঁ, নৈকাঠি থেকে আসছি। এখান থেকে বাস ছাড়ে? হ্যাঁ, এখান থেকেই বাস। কোথায় যায় বাস? বিভিন্ন দিকে যায়, বরিশাল যায়, তারপর আপনার খুলনা যায়, যশোর যায়। বন্ধুরা, এখানে কিন্তু চলে আসছি। এটা হলো সেই শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। এটা সনাতনীদের একটা বড় ধর্মীয় প্রতিষ্ঠান। আর আমি আসছি এদিক থেকে। যারা পিরোজপুর থেকে আসবেন তারা শিয়ালকাঠি নামবেন। শিয়ালকাঠি থেকে এখানে 50 টাকা ভাড়া, চিরাপাড়া মোড় হয়ে চলে আসবে এখানে। আর যারা বরিশাল থেকে আসবেন তারা নামবেন নৈকাঠি। নৈকাঠি বাজার আছে, নৈকাঠি বাজার থেকে এখানে 30 থেকে 35 টাকা ভাড়া নেয়।
তা আমি এখন ভিতরে যাব। এই শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় যে আশ্রম, হিন্দুদের একটা বড় প্রতিষ্ঠান, এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিতরে কি আদ্যবাদ্য বিষয় আছে সেটা তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিওতে সাথেই থাকবেন। এটা হলো মেইন রাস্তা, একেবারে মেইন গেট। এরপর এখান থেকে আমি ভিতরে প্রবেশ করতেছি। মেইন রাস্তা থেকে একটু সামনে আগালেই সেই মন্দিরের যে গেট সেটা আমরা পেয়ে যাব। এখান থেকে বেশি একটা দূরে নয়, 1-150 গজ ভিতরে। ওই সামনে একটা মোড় দেখতে পাচ্ছেন, ওখানেই। বন্ধুরা, আপনাদের আগেই বলেছি আমি আসছি পিরোজপুর থেকে, সেই বেকুটিয়া ব্রিজ পার হয়ে। আর শিয়ালকাঠি নামছি আর কি। শিয়ালকাঠি থেকে ভিতর দিয়ে সিরাপাড়া মোড়, সিরাপাড়া হয়ে আর কি, সিরাপাড়া মোড় না, সিরাপাড়া হয়ে এখানে আসছি, এই কাউখালী মন্দির আর কি, শ্রীগুরু কেন্দ্রীয় যে বাংলাদেশ কেন্দ্রীয় মন্দির। আর বরিশালের সাইড থেকে আসলে অবশ্যই আপনারা নৈকাঠি নামবেন। নৈকাঠির পরে শিয়ালকাঠি। তো নৈকাঠি থেকে ভিতরে আসা যায়। এখান থেকে নৈকাঠি থেকে অটোতে এই কাউখালী বাস স্ট্যান্ডে 25 টাকা ভাড়া নেয়। আর বাস স্ট্যান্ড থেকে আবার এই গেট পর্যন্ত, এই মন্দিরের গেট পর্যন্ত 10 টাকা অটো ভাড়া। এই যে মন্দিরের গেট, মন্দিরে চলে আসছি, ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেলাম। বন্ধুরা, এই যে বাম পাশে যে বিল্ডিংটি দেখছেন, এটা এই আশ্রমের অফিস রুম। আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি। এখানে এখন দেখা যাচ্ছে কিছু ভক্তবৃন্দ আসছেন, দর্শনার্থী আর কি। ডান পাশে যে একটি দোকান দেখছেন, এখানে আসলে হিন্দুদের রিচুয়ালের জন্য যত ধরনের ইকুইপমেন্ট দরকার, সেই ইকুইপমেন্টগুলি এই দোকানে পাওয়া যায়। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে একটা বেদি দেখতে পাচ্ছেন, এটা আসলে সেই শ্রীগুরু সংঘের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগটি এখানে গুরু মহারাজ উত্তোলন করছেন, সেটি একটা স্তম্ভ এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আমি মন্দিরের ভিতরে ঢুকলাম। তো মন্দির প্রাঙ্গণটা এতটা সুন্দর, খুবই সুন্দর লাগে। আমি আপনাদের ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো এই শ্রীগুরু আশ্রমের মেইন মন্দির। এই যে উপরে অংশটি দেখছেন, এটা মন্দিরের উপরের অংশ। এখন আমরা ভিতরে দেখব, ভিতরে মন্দিরের ভিতরে কি কি আছে সেটা আসলে দেখার চেষ্টা করব। মন্দিরের যে পুরোহিত, উনি গেট খুলে দিচ্ছেন। আমি মন্দিরের ভিতরটা একটু ভিডিও করব। এই যে এখানে রাধা কৃষ্ণ এবং গুরু মহারাজের বিগ্রহ আছে। এখানে যারা ভক্তবৃন্দ আসেন তারা এখানে এসে প্রণাম করেন এভাবে। মন্দিরের ঠিক বাঁ পাশেই বৃন্দাজি মন্দির। এই যে বৃন্দাজি মন্দির, বৃন্দাজি মন্দির অনেকেই বুঝবেন, আবার অনেকেই এটা বুঝবেন না। আসলে বৃন্দাজি হলো তুলসী গাছ। এই যে তুলসী গাছ, এখানে 5টি তুলসী গাছ আছে। 5টি তুলসী গাছে 5টি ঘট রাখা আছে, টানিয়ে দেওয়া হয়েছে ঘট। এই ঘটে জল দেওয়া হয় এবং এই জল তুলসী গাছের গোড়ায় পড়ে। বৃন্দাজি মন্দিরের ঠিক পাশেই দেখেন এখানে একটি ভবন আছে। এটা হলো এখানে যিনি মহারাজ আছেন, সেই মহারাজ ইনি এখানে থাকেন মন্দিরের ঠিক পাশেই।
মন্দিরের ঠিক সামনেই আটচালা একটি ঘর দেখতে পাচ্ছেন। এটি আসলে এখানে নাম সংকীর্তন হয়। এখানে এটা হলো ভিতরের অংশ। এই যে 4টি পিলার দেখতে পাচ্ছেন এখানে, এই পিলারের মাঝখানে এটা হলো আসর বলা হয় এটাকে। এই আসরে বসেই আসলে কীর্তন গান গাওয়া হয়। বছরে এখানে 2টার সময় আসলে কীর্তন হয়। রাস পূর্ণিমার সময় কীর্তন হয় এবং ভাদ্র মাসে আরেকবার হয়। রাস পূর্ণিমার সময় 3 দিন কীর্তন হয় এবং ভাদ্র মাসে 1 দিন হয়। কীর্তনে দূর দূরান্ত থেকে লোক আসে এবং এই যে বিল্ডিং দুটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এ অনেকগুলি কক্ষ আছে। এক একটি কক্ষ আলাদা আলাদা এবং প্রতিটি কক্ষেই ওয়াশরুম আছে। অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন এখানে বা যারা আসবেন তারা এখানেই রাত্রি যাপন করতে পারবেন। দিনে এবং রাতে সবসময় থাকতে পারবেন। এবং এই যে বড় অনুষ্ঠান নাম কীর্তন, তখন এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে লোকজন থাকেন। এখানে যারা ভক্তরা আসেন তারা থাকেন। এটা হলো মা বিমলা দেবী যাত্রী নিবাস। এই যে মা বিমলা দেবী, উনি সম্ভবত ওনার ডোনেশনে এই বিল্ডিংটি করা হয়েছে, তাই ওনার নাম সামনে দেওয়া আছে। আমি একটু ভিতরে প্রবেশ করতেছি, সিঁড়ি দিয়ে উঠি, উপরে দোতলায় উঠি। দ্বিতীয় তলায় দেখি কি অবস্থা রুমগুলির। এই যে দেখুন, এই যে খুলনা শাখা, তারপরে বরিশাল শাখা, এভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেয়া আছে। যেমন বরিশাল থেকে যারা যারা আসবেন তারা এই রুমটির ভিতরে থাকবেন এবং খুলনা থেকে যারা যারা আসবেন তারা এই রুমটিতে থাকবেন। এভাবে বিভিন্ন নামের বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেয়া আছে। এই যে দেখুন ঢাকা শাখা। এভাবেই আসলে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন বা এখানে যারা ভক্ত আছেন তারা এখানে থাকেন এবং বড় অনুষ্ঠান তথা কীর্তনের সময় তারা এখানে থাকেন এবং কীর্তন শুনেন। একটা দেখুন আন্ডার কনস্ট্রাকশনের সুন্দর একটি মন্দির। এই মন্দিরটি মোটামুটি তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটি মন্দির। এটি সম্ভবত এটি মহাদেবের মন্দির। মহাদেব মানে শিব মন্দির আর কি। শিব মন্দিরটি অনেক সুন্দর। এটি যখন পুরোপুরি কালার করা হবে দেখতে অনেক সুন্দর লাগবে। আর আমি এখন যে সেটটাতে যাচ্ছি এটা হলো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি আসলে রান্নাঘর আর কি, পাকঘর যেটা। এটার ভিতরে রান্না করে সব সময়ের জন্য এই রান্নাঘরটি ব্যবহার করা হয়। পাকের ঘর সবসময় রান্না। এবং এইখানে এটা ছিল ডাইনিং রুম। এখানে বসে ভক্তরা, দর্শনার্থীরা, ওনারা এখানে বসে প্রসাদ পান, খাবার খান আর কি। এই যে এখানে টেম্পোরারি কিছু বাহিরে চুলা আছে দেখেন। এই চুলাগুলি ছোটোখাটো যখন অনুষ্ঠান হয় তখন আসলে এই রান্নাঘরে হয় না, তখন এই চুলাগুলি ইউজ করা হয়। আর রান্নাঘরের ঠিক পিছনেই একটা পুকুর আছে। এই পুকুরে অনেক পরিমাণে মাছ। এই পুকুরটায় এত পরিমাণের মাছ, কিছু যদি খাবার ফেলাই এখানে সাথে সাথে মাছ চলে আসবে। ওই যে দেখুন বন্ধুরা, আপনাদের যে একটু আগে বলেছিলাম যে বছরে 2বার নাম সংকীর্তন হয় এখানে, তখন আসলে ব্যাপক পরিমাণে এখানে ভক্তবৃন্দ উপস্থিত থাকেন।
তখন এই যে বিশাল আকার একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে লাকড়িও আছে এক সাইডে এবং রান্না করার ব্যবস্থা আছে। তখন আসলে ওই যে ছোট রান্নাঘরটি দেখিয়েছি, তখন আসলে ওই রান্নাঘরে হয় না, তখন এই ঘরটির ভিতরে তখন রান্না বান্না করা হয় এবং ওখানেও করা হয়। এই বিশাল আকার রান্নাঘরটি তখনকার সময় ব্যবহার করা হয়। আর এই যে বিশাল আকার মাঠ দেখতে পাচ্ছেন, তখন অবশ্য এইখানে এখন বিভিন্ন ধরনের সবজি কিংবা এই যে সূর্যমুখী ফুল গাছ লাগানো আছে। তখন অবশ্য এগুলি কিছুই থাকে না। সেই অনুষ্ঠানের সময় এটা টেম্পোরারি উপরে তাঁবু কিংবা ত্রিপল কিংবা টেম্পোরারি কোনো চাল ব্যবহার করা হয়। তখন এখানে বসেই প্রসাদ বিতরণ করা হয়। বন্ধুরা, এই হিন্দু ধর্ম অবলম্বীদের দর্শনীয় স্থানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিবেন। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।